ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল সভাপতি স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল। সংঘাতের জেরে তেল নেয়ার হিড়িক, পাম্পে সেনা চান মালিকরা। বাড়তি ডিজেল চেয়ে ভারতকে চিঠি। রাশিয়া থেকে জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মতো ছাড় চায় বাংলাদেশও। অবশেষে চালু হচ্ছে থার্ড টার্মিনাল। চলতি বছরের শেষ দিকে উদ্বোধন, জানালেন বিমান প্রতিমন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকতকে বিশ্বমানের করতে সহযোগিতার প্রস্তাব চীনের। এই যাত্রার জন্য লাইন ও কোচ সংস্কারে ব্যস্ত রেলওয়ে। এবারও লক্কর ঝক্কর বাস ঘষে মেজে নামানোর প্রস্তুতি। ফিটনেসবিহীন গাড়ি চলতে না দেওয়ার হুঁশিয়ারি। এবং নিখোঁজের ৮ ঘন্টা পর বাঁশঝাড়ের নিচে শিশুর লাশ। সেপটিক ট্যাঙ্কে গৃহবধূর মরদেহ। একদিনে দেশের ৫ জেলায় নারী শিশু সহ ৫ জনের লাশ উদ্ধার। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল। রীতি অনুযায়ী একদিন আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি দলের সংসদীয় সভা। বৈঠক শেষে বিএনপির সংসদ সদস্যরা জানিয়েছেন, সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। বিধি অনুযায়ী কাল তাদের শপথ পড়ানোর পাশাপাশি অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। যাত্রা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের। রীতি অনুযায়ী আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও স্পিকারের চেয়ারটি ফাঁকা রেখে শুরু হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই ঘোষণা করবেন সভাপতিত্ব করবেন কে। জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কেউ একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন ৫ জন। তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংসদের স্থায়ী কমিটি গঠন এবং কার্যপ্রণালী বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। সাধারণত ক্ষমতাসীন দল থেকেই স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত সাড়া না দিলে বিএনপি থেকেই হবে ডেপুটি স্পিকার। স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বসবে মূল অধিবেশন। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া ১৩৩টি অধ্যাদেশ। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি, এরপরে আবার অধিবেশন বসবে। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা ১৩৩টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর ঠিক হবে প্রথম অধিবেশনের সময়কাল। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতারা। সংসদীয় সভা শেষে তারা জানিয়েছেন, ডেপুটি স্পিকারের বিষয়ে প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে। সংসদে জামাত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় উল্লেখ করেন নেতারা। তারা বলেন, বাধ্য না হলে কোনো বিষয় আদালত পর্যন্ত নেওয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বুধবার সংসদ ভবনে বিরোধী দল জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্যরা দুপুর ১২টায় বিরোধী দলের সভাকক্ষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংসদে বিরোধী দলের ভূমিকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। স্পিকার নির্বাচন হওয়ার কথা,
ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আর ডেপুটি স্পিকার প্রসঙ্গে বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে নেওয়া হবে সিদ্ধান্ত। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। স্পিকারের বিষয়ে যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়। বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা এগুলো ভুলে গিয়ে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নতুন সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে কথা বলেন তিনি। একটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনগণের সমর্থনের মধ্য দিয়ে জনগণের আস্থা নিয়ে একটি নতুন সরকার গঠিত হয়েছে। আগামীকাল সেই পার্লামেন্টের প্রথম অধিবেশন হতে চলেছে। আমরা সবাই, দেশের মানুষ সবাই আমরা আশা করে আছি যে এই পার্লামেন্টে আমাদের জন্য নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, আমরা যে চিন্তা করছি যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমরা যে চিন্তা করছি আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব, সেই লক্ষ্যে আমরা যারা এগিয়ে যেতে পারি। জ্বালানি তেল নিয়ে কাটছে না অস্থিরতা। বুধবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় যানবাহনের লম্বা সারি। উদ্ভূত পরিস্থিতিতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন, সরবরাহ বাড়ানো সহ ৮ দফা দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। সপ্তাহখানেক ধরেই রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সংকটের শঙ্কায় জ্বালানি তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। ফলে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। সেই মহাকালীর ওইখান থেকে লাইন ধরছি, এই পর্যন্ত আসতে 3 ঘন্টা লাগবে। 9টা থেকে শুরু, এখন 10টার বেশি বাজে। তেলই নিতে পারি না, অফিসে যাবো কিভাবে? আগে তো আসতাম 5 মিনিটে নিয়ে যেতাম তেল, এখন তো আর সেটা নাই। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ফিলিং স্টেশন মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, বিপণন কোম্পানি থেকে মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। শুক্রবার থেকে শনিবার রবিবার পর্যন্ত পাম্প ড্রাই ছিল। রবিবারে আমাকে দেয়া হয়েছে আমার 20,000 জায়গায় মাত্র 4,500 লিটার। চট্টগ্রাম বিভাগের ম্যাক্সিমাম পাম্পই তেল তো পাচ্ছেই না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নিরাপত্তাটার অভাব হয়ে গেছে। প্রত্যেকটি ফিলিং স্টেশন নিরাপত্তার জন্য পুলিশের সাথে সেনা সদস্য মোতায়েন করতে হবে। আমাদের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমরা আমাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হব। এদিকে বিভাগীয় শহরে ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহের পরিমাণ 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। অন্যদিকে বুধবার ও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী 14টি জাহাজের খালাস কার্যক্রম চলে। আমদানি করা জ্বালানির মধ্যে আছে অপরিশোধিত জ্বালানি তেল, ডিজেল, ফার্নেস অয়েল, এলএনজি ও এলপি গ্যাস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সরকারের তরফে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠানো হয়েছে। জ্বালানি মন্ত্রী বলছেন, কি পরিমাণ ডিজেল দেশটি দিতে পারবে তা নিশ্চিত নয় এখনো। এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে ভারতের মতো যুক্তরাষ্ট্রের কাছেও ছাড় চেয়েছে বাংলাদেশ। বুধবার ভারত ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী। দেশে দৈনিক ডিজেলের চাহিদা 12 থেকে 13,000 মেট্রিক টন, যা মোট জ্বালানি চাহিদার প্রায় 70%। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় টালমাটাল হয়ে পড়ে বৈশ্বিক জ্বালানির বাজার। এই সংকটে চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে দুশ্চিন্তায় নীতি নির্ধারকরা। পরিস্থিতি সামাল দিতে চলতি মাসে প্রায় 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এরই মধ্যে আন্তদেশীয় পাইপলাইনে ভারত থেকে এসেছে 5,000 মেট্রিক টন ডিজেল।
বুধবার বিকেলে সচিবালয়ে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক হয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার। বৈঠক শেষে হাইকমিশনার বলেন, জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের দেয়া আনুষ্ঠানিক চিঠি পর্যালোচনা করবে তার দেশ। আর মন্ত্রী বলছেন, আপৎকালীন পরিস্থিতিতে সরবরাহের পরিমাণ নিয়ে এখনো নিশ্চিত নন তারা। পাইপলাইন আছে, আমাদের একটা এগ্রিমেন্ট আছে, এটা আমরা বলছি যে আরো একটু তেল বাড়ানোর জন্য তেল বাড়া দিতে বলছি। এখন কি বাড়ে তারপরে বুঝবো কি কত বাড়ছে। We discussed about our engagement about how to strengthen our energy and power cooperation. We received a formal request from the government of Bangladesh about additional supplies, and I just received it and I'll be forwarding it to our authorities for consideration. এদিকে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট কিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কিনতে ভারতের মতো বাংলাদেশও ছাড় চায়। জানানো হয়েছে দেশটির প্রতিনিধিকে। তেল গ্যাসের যে সমস্যা এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ইম্পোর্ট করার ব্যাপারে লং টার্মে আমরা কি করতে পারি এটার ব্যাপারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে ওয়েবার দিয়েছে, রাশিয়ান একটা টেম্পোরারি ওয়েবার দিয়েছে, রাশিয়ান তেল কিনতে পারবে ইন্ডিয়া। তো আমরাও চাইছি, আমি বলছি আমাদের ওয়াই নট বাংলাদেশকে ওয়েবার দাও, আমরা তো আমাদের ইকোনমির জন্য একটা বিগ সাপোর্ট হবে এটা। ওরা বলছে ওরা ওয়াশিংটনে পাঠাবে, দেখা যাক কি হয়। এছাড়া ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বিনিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেও আলোচনার কথা জানান অর্থমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের শেষের দিকে চালু হচ্ছে বহুল আলোচিত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ডিসেম্বরের মধ্যে অত্যাধুনিক এই টার্মিনালটি প্রস্তুত করতে শীঘ্রই জাইকার সঙ্গে বৈঠকে বসবে সরকার। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, বৈঠকে কক্সবাজার সমুদ্র সৈকতের আধুনিকায়নে প্রস্তাব দিয়েছে চীন। যাত্রী সেবার মান উন্নয়ন এবং পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 2019 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। জাইকার সহযোগিতায় 21,398 কোটি টাকা ব্যয়ের এই টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয় 2023 সালের 7 অক্টোবর। 2024 সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এই অবস্থায় বুধবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষ নাগাদ। এ লক্ষ্যে টার্মিনালটি পুরোপুরি প্রস্তুত করতে জাপানি সংস্থা জাইকার সঙ্গে বৈঠকে বসবে সরকার। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হবে। আমরা ইমিডিয়েটলি মিটিং করব, ওই আগের যে কন্ট্রাক্ট ছিল জাইকার সঙ্গে জাপানের সঙ্গে, তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর না হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। এই জন্য ইট উইল টেক 6 to 9 months at least। বৈঠকে পর্যটন খাতে চীন বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করতে কক্সবাজার সমুদ্র সৈকতকে আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে চীন। We need to work on to have more Chinese tourism come over to Bangladesh, especially you have the longest beach in the world in Cox's Bazar. এছাড়াও ঢাকা গুয়াংজু রুটে অতিরিক্ত 2টি এবং বেইজিং রুটে 1টি সহ সপ্তাহে 15টি ফ্লাইট চলাচলের অনুমতি চেয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। সাতক্ষীরায় মন্দিরের দুর্ধর্ষ চুরি, তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার ও দান বাক্সের অর্থ লুট, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই যাত্রায় ফিটনেসবিহীন বাস সড়কে নামতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার। বাস টার্মিনালে ভাড়ার তালিকা টাঙানোর আহ্বান জানিয়েছেন তিনি। ঈদে মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের কার্যকর ভূমিকা চান পরিবহন মালিক সমিতির নেতারা। দরজায় কড়া নাড়ছে ঈদ। এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে মহাখালী বাস টার্মিনালে মত বিনিময় সভার আয়োজন করে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার দুপুরে সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেওয়া হবে না। চক্কর বাস যাতে রাস্তায় না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে। সমন্বয় করে কাজ করলে এই ঈদযাত্রা গত ঈদের চেয়ে আরও বেশি
ভালো হবে। বাস টার্মিনালে চাঁদাবাজি কিংবা যাত্রীরা হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শ্রমিক দলের সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না, কোনো ধরনের নারীর সাথে যদি শ্লীলতাহানি না, যদি অশোভন আচরণ করে তাকে আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। ঈদে হাইওয়েতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের সহযোগিতা চেয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। পাশাপাশি বাস প্রতি 100 লিটার তেলের প্রয়োজন বলেও জানান তারা। এই ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করে দিলে আমাদের জন্য সুন্দর হবে। 10 লিটার বা 12 লিটার তেল দিয়ে কোনো গাড়ি টার্মিনাল ছেড়ে যেতে পারবে না। সর্বনিম্ন হলো 100 লিটার তেল প্রতিটি গাড়িতে দিতে হবে। ঈদে আব্দুল্লাপুর চন্দ্রা এলাকায় অঘোষিত বাস টার্মিনাল বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি পরিবহন মালিক শ্রমিক নেতাদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। চাঁদপুরে নিখোঁজের 8 ঘন্টা পর বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে পাওয়া যায় শিশু রুবেলের মরদেহ। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাঙ্ক থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে স্বামীকে। দেশের 5 জেলা থেকে আজ নারী শিশুসহ 5 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ইফতারের পর থেকে নিখোঁজ ছিল মাদ্রাসা শিক্ষার্থী রুবেল। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। চাঁদপুরের ফরিদগঞ্জের সোসাইচর গ্রামে বাঁশঝাড়ে নিখোঁজের 8 ঘন্টা পর তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিন সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে গৃহবধূ নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় স্বামীকে। পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করেন মিজানুর। পরে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সে। তখনই এরকম করে মারপিট করে, অত্যাচার প্রচুর করে, কিন্তু গাঞ্জা খায়। সঠিক বিচার করতে হবে। একটা মানুষকে অন্যায়ভাবে মারবে, আর বিচার হবে না। জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেল লাইনের ওপরে হাঁটছিলেন রিমন নামে এক যুবক। এ সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে আঞ্চলিক মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া নওগাঁয় নিখোঁজের একদিন পর মঙ্গলবার রাতে বদলগাছির চকবেনী মহাশ্মশান এলাকায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। চন্দ্র বিশ্বাস, পবি, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। সাতক্ষীরায় কেন্দ্রীয় মায়ের বাড়ি মন্দিরে ধূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢোকে চোর। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণালঙ্কার ও দান বাক্সের অর্থ চুরি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখে চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল। সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল। সংঘাতের জেরে তেল নেয়ার হিড়িক। পাম্পে সেনা চান মালিকরা। বাড়তি ডিজেল চেয়ে ভারতকে চিঠি। রাশিয়া থেকে জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মতো ছাড় চায় বাংলাদেশও। ঈদযাত্রার জন্য লাইন ও কোচ সংস্কারে ব্যস্ত রেলওয়ে। এবারও লক্কর ঝক্কর বাস ঘষে মেজে নামানোর প্রস্তুতি। ফিটনেসবিহীন গাড়ি চলতে না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।